আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সারা দেশবাসী কিন্তু ডাকসু নির্বাচনী যে আমেজ, সেই আমেজের মধ্যে ডুবে আছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী, তারা কিন্তু এই আমেজটাকে অনেক বেশি অনুভব করতে পারছেন। সব থেকে ভালো লাগছে যে বিষয়টা, সকল রাজনৈতিক দল মনোনীত প্যানেল এবং যারা স্বতন্ত্র নির্বাচন করছেন সবাই কিন্তু নিরবিচ্ছিন্নভাবে খুবই স্বাচ্ছন্দ্যেই নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন বা চালিয়ে যেতে পারছেন। তো তার মধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যম বা মিডিয়া হাউস কিন্তু যারা প্রার্থী আছেন, এই প্রার্থীদের মধ্যে কিন্তু ওপেন ডিবেটের ব্যবস্থা করছেন। তো সেরকমই একটা অনুষ্ঠান দেখলাম, যেটা যমুনা টেলিভিশনে ছিল। সেখানে একজন সাধারণ শিক্ষার্থী, ছাত্রদল মনোনীত যে প্যানেল, সেই প্যানেলের যিনি এজিএস প্রার্থী মায়ের, তাকে একটি প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নটাকে যদি আমরা কোট করি তো বোঝা যাচ্ছে যেটা সেই প্রশ্নের মাধ্যমে মূলত উনি ছাত্রদলকে দায়ী করছেন, যে যারা কিনা সর্বশেষ 1990 সালে পূর্ণ প্যানেলে জয় লাভ করেছিল। তারপর থেকে 2019 সালে সর্বশেষ যে ডাকসু নির্বাচনটা হলো, তার মধ্যবর্তী যে 28 বছর, এই 28 বছর ডাকসু নির্বাচন না হওয়ার জন্য সরাসরি উনি মূলত ছাত্রদলকে দায়ী করছেন। পাশাপাশি গেস্ট রুম, তারপরে গণরুমের যে কালচার, এইগুলোর জন্য কিন্তু সরাসরি ছাত্রদলকে দায়ী করছেন। তার প্রেক্ষিতে কিন্তু মায়ের প্রথমে যদিও ক্ষমা চেয়ে নেয় ওনার কাছে। আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন দেখবেন, সে উত্তর দেওয়ার সময় প্রথমে কিন্তু ক্ষমা চেয়ে নেয় ওর কাছে, যে আপনি যদি সাধারণ শিক্ষার্থী হন আমি ক্ষমা প্রার্থী, বাট আপনার প্রশ্নটা শুনে আমার মনে হচ্ছে আপনি শিবিরের কর্মী বা আপনি শিবিরের সাথে যুক্ত, সহজ কথায় যেটা বলি। ছাত্র শিবির বা জামাত ইসলামের যারা রাজনীতি করছেন, তারা সবাই কিন্তু এটা নিয়ে লেখালেখি করছেন, অনেকে ওই বক্তব্যটা শেয়ার করে কোট করছেন, ট্যাগিং এর রাজনীতি শুরু হল। আমার এই বিষয়টা নিয়ে কিছু প্রশ্ন ছিল, যার জন্য আপনাদের সামনে আসা। আচ্ছা, ট্যাগিং এর রাজনীতির বিষয়টা যদি, ছাত্র শিবির শব্দটা বা শিবির শব্দটা কি কোনো গালি, অথবা শিবির কি নিষিদ্ধ কোনো সংগঠন? এখন 5 আগস্ট পরবর্তী সময় তো ছাত্র শিবির বা শিবির তো নিষিদ্ধ কোনো সংগঠন না। আচ্ছা, একই প্রশ্ন যদি করি, ধরেন আমি ছাত্রদল কর্মী, আমাকে কেউ যদি বলে তুই ছাত্রদল কর্মী, বা বিএনপির কাউকে যদি বলে আপনি বিএনপির কর্মী, বা সেম ভাবে অন্য সংগঠনের যারা, অন্য দল যারা করে, তাদেরকে যদি প্রশ্ন করা হয় আপনি গণ অধিকার পরিষদের কর্মী, আপনি ছাত্র অধিকার পরিষদের কর্মী, বা আপনি জামাত ইসলামের কর্মী, আপনি ছাত্র শিবিরের কর্মী, মানে আমি এটা বুঝলাম না এখানে ট্যাগিং এর বিষয় কিভাবে আসলো। হ্যাঁ, ট্যাগিং এর বিষয় ছিল 5 আগস্ট পূর্ববর্তী সময়, যেহেতু সেই সময়টা শিবিরের রাজনীতিটা কার্যত দৃশ্যমান যেহেতু ছিল না, তারা অনেকটা নিষিদ্ধ সংগঠনের মতো গোপনে কার্যক্রম চালাতো, সেজন্য তখন ট্যাগিং এর বিষয় ছিল, সন্দেহর বশবর্তী হলো। এখন যেহেতু 5 আগস্ট পরবর্তী সময় সকলের জন্য রাজনীতিটা ওপেন, নিষিদ্ধ সংগঠন শুধুমাত্র ছাত্রলীগ, এটা যদি কাউকে ছাত্রলীগ বলা হতো সেটা ট্যাগিং এর বিষয় ছিল, যে ছাত্রলীগ বলা মানে তাকে নিষিদ্ধ সংগঠনের সাথে যুক্ত করানোর একটা ভয় ছিল, বা তাকে এই নিষিদ্ধ সংগঠনের নামে যুক্ত করে বা ট্যাগ দিয়ে ওই সংগঠনের নাম দিয়ে তাকে পুলিশে সুপর্দ করার সুযোগ থাকে, মামলায় জড়ানোর সুযোগ থাকে। কিন্তু ছাত্র শিবিরের ক্ষেত্রে তো সেরকম কিছু না। তারপর আমি ধরে নিলাম ওই ছেলেটা ছাত্র শিবিরের সাথে যুক্ত নয়, একটা সাধারণ ছাত্রকেই এটা বলা হয়েছে। কিন্তু প্রশ্নটা বলার সময় আপনি যদি দেখেন, সে কিন্তু মোবাইলে পূর্ব থেকে লিখিত বা পূর্ব থেকে সেট করে নিয়ে আসা প্রশ্ন কিন্তু সে এইখানে করলো। ডাকসু নির্বাচনের পূর্ববর্তী সময়, 1990 সালের পূর্ববর্তী সময়ে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করতো, আপনারা সবার কাছে গিয়ে জানবেন এই গণরুম গেস্ট রুম কালচারটা কি 90 সালের পূর্ববর্তী সময় ছিল কি ছিল না। আমি উত্তর দিলে আপনাদের পছন্দ হবে না, তাহলে আপনারা জানতে পারবেন। কারণ গণরুম গেস্ট রুম কালচারটা সেই স্বাধীনতার পরবর্তী সময় বা পূর্ববর্তী সময় থেকেই ছিল। কিন্তু তার পরবর্তী যে ইস্যুটা, ডাকসু নির্বাচনটা বন্ধ করার পিছনে কাদের ভূমিকা ছিল, কাদের দায় ছিল, সেটা তথ্যভিত্তিক আলোচনা করতে পারেন। আমি ডেইলি স্টারের একটা রিপোর্ট পড়লাম বা লেখা পড়লাম, যেটাতে বারবার বলা হলো বারবার থেমে যায় নির্বাচন, এবং সেখানে কিন্তু কয়েকটা পয়েন্টে বলা হলো যে বিএনপি সরকার ক্ষমতায় থাকার সময় 1990 পরবর্তী 91 থেকে এই 96 সাল পর্যন্ত এর মধ্যে 3বার ডাকসু নির্বাচনের জন্য কাজ করেছিল, কিন্তু প্রতিবারই ছাত্রলীগের বিরোধিতার কারণে ডাকসু নির্বাচনটা কন্টিনিউ করা যায়নি। একইভাবে 1998 সালেও কিন্তু ডাকসু কমিটি ভেঙে দেওয়ার পরে পরবর্তী 6 মাসের মধ্যে নির্বাচনের ঘোষণা দিয়েছিল সেই সময়কার আওয়ামী লীগ সরকার, কিন্তু তার বাস্তবায়ন দেখা যায় না। বিএনপি এবং জামাত ইসলাম সহ 4 দলীয় ঐক্যজোট সরকার ক্ষমতায় থাকার সময় 2005 সালে কিন্তু ডাকসু নির্বাচনের জন্য ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করলেও ছাত্রলীগের বিরোধিতার কারণে সেটা বাস্তবায়ন হয় নাই।
ওই সময় ছাত্রদল ডাকসু নির্বাচনের জন্য আন্দোলন করেছিল পর্যন্ত। তো তাহলে দেখেন, এই কয়টা উদাহরণ থাকার পরে যদি এখন আমাদেরকে এইভাবে ব্লেমিং করা হয়, ছাত্রদলকে এখনো দোষারোপ করা হয়, তাহলে তো আসলে দুর্ভাগ্যজনকভাবে এটার উত্তর দেওয়ার আসলে জায়গা থাকে না। আপনাদেরকে আরেকটা জিনিস আমি তথ্য সহকারে দিয়ে বলি, আজকে ছাত্রদল মনোনীত প্যানেল কিন্তু তাদের ইশতেহার ঘোষণা করেছেন। আপনারা যদি সেই ইশতেহারটা পড়েন, দেখবেন সেই ইশতেহারের মধ্যে দুটা গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু স্পষ্ট বলা হয়েছে। ইশতেহারের 1-2 যেই দফাটা আছে সেখানে স্পষ্ট বলা আছে, গেস্ট রুম, গণরুম সংস্কৃতি, জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচি ও দমন পীড়নের মতো ঘৃণিত চর্চা বন্ধ করে ক্যাম্পাসকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব থেকে চিরকালের জন্য মুক্তকরণ। তারপর ইশতেহারের 10-1 দফায় বলা হচ্ছে একাডেমিক ক্যালেন্ডারে নিয়মিত ডাকসু নির্বাচন অন্তর্ভুক্ত করা। তাহলে দেখেন, ছাত্রদল তো তার ইশতেহারেই সরাসরি ঘোষণা করেছে যে যেই এই প্রশ্নের মধ্যে উনি যেই দায়টা ছাত্রদলকে দিতে চাচ্ছিল তার বিরুদ্ধে গিয়ে কিন্তু ছাত্রদল তাদের ইশতেহার ঘোষণা করেছেন। এবং ছাত্রদলের যে এই প্যানেলের মোটো শুধু প্রতিশ্রুতি নয়, পরিবর্তনে প্রতিজ্ঞাবদ্ধ। তাহলে ছাত্রদল তো লিখিতভাবে বললোই যে আমরা যদি ডাকসুতে নির্বাচিত হই এই কাজগুলো আমরা করতে বাধ্য। এইগুলো যদি ভবিষ্যতে না করে, পরবর্তী নির্বাচনেই তো ছাত্রদলকে সবাই ভোটের মাধ্যমে বয়কট করবে। তো এইখানে এর থেকে লাউডলি এবং তথ্যভিত্তিক ভাবে আর বলার জায়গা রাখে না। তারপরও আমি যদি বলি, উনি সাধারণ ছাত্র কিনা, ছাত্র শিবির কিনা আমার দেখাটা খুব জরুরি না, কিন্তু আমার মনে হয় কাউকে ছাত্র শিবির যদি থেকেই থাকে, সে ছাত্র শিবিরের মতো করে নিজের পরিচয় দিয়ে বুক ফুলিয়ে বলুক না আমার দাবি এটা, আমি এই জিনিসটা জানতে চাই, আমি এই কারণে রাজনৈতিকভাবে ছাত্রদলকে মোকাবেলা করতে চাই। কিন্তু সারাটা জীবন সাধারণের বেশে অসাধারণ হয়ে কাজ করবেন, সেটা আসলে দেশবাসী তার ভবিষ্যৎ রাজনীতিতে ভোটের মাধ্যমে জাতীয় নির্বাচনেও আমার বিশ্বাস সেটা তারা তাদের মতামত জানিয়ে দেবে। একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন, সেখানেও তারা তাদের ভোটের মাধ্যমেই এর প্রতিফলন ঘটাবে বলে আমি বিশ্বাস করি। আই হেট পলিটিক্স থেকে 2024-এর 5ই আগস্ট পরবর্তী সময়ে সাধারণ ছাত্রছাত্রীদের ভিতরে বা জেনজি খ্যাত যে তরুণ প্রজন্মের কাছে ইয়েস টু পলিটিক্স বা আই লাভ পলিটিক্স এর যে বার্তা পৌঁছে গেছে, সেই বার্তার পক্ষে আমাদের প্রচারণাটা চালানো উচিত এবং আমাদের ছাত্র দলের পক্ষে জনমত তৈরি করা উচিত বলে আমি বিশ্বাস করি বা মনে করি। আপনাদের কাছে এই অনুরোধটাই থাকবে আমার।